আমি এক্সাক্ট বলে দিচ্ছি তোমাকে, উইথ জিএসটি 4,469 টাকা পড়েছে। এই সমস্ত জায়গা এর কাছে মামুলি ব্যাপার, তুলে নেওয়া যাবে। একজন আমাকে কমেন্টে বলেছিল মাছি তাড়াতেও কেউ ইয়াজদি সার্ভিস সেন্টার বা শোরুমে যায় না। এই কথাটা মানে আমার খুব গায়ে লেগেছিল, কারণ টাটা ম্যাজিকের ছাদে বসে লোকজন যাচ্ছে। কিউট গার্ল রিয়াকশন পেয়ে গেছি গাইজ। গরম ঠান্ডা যাই হোক না কেন, চা থামবে না। আমাদের আজকের কন্টেন্ট ইয়াজদির বাইকটা খানিকক্ষণের জন্য চালিয়ে আমার যা মনে হয়েছে এর আগেও বা আজকেও, সেটা হচ্ছে তুই সিরিয়াসলি এটা পড়ে যাবি? দাঁড়া, কন্টেন্ট আমাদের চলে গেল। এই কন্টেন্ট দাঁড়া ভাই, এই কন্টেন্টের জন্য আমি সেই কলকাতা থেকে এসেছি। কন্টেন্ট যেই শুনেছে যে পয়সা পাবেন উনি পালিয়েছে। তো গাইজ আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা যাব হচ্ছে বনগা রোডে, চৌমাথাটাকে ক্রস করে ওই পারটাতে। আজ থেকে প্রায় সপ্তাহ 3 আগে আমি তোমাদেরকে বলেছিলাম যে ইয়াজদি অ্যাডভেঞ্চারের যদি রিভিউওয়ালা ভিডিও চাই তো কমেন্টে জানাও, তাহলে আমি চলে আসবো চাকদা, আর তারপর তোমাদের জন্য ভিডিও চলে আসবে। তো তোমরা কমেন্টে জানিয়েছিলে। অর্পণ সিংহরা কিন্তু কথা দিয়ে কথা রাখতে জানে, কি বলিস ভাই? ওই জন্য 43 ডিগ্রিতে কলকাতা থেকে চাকদা চলে এসছে সকালবেলা। তো এখান থেকে বনগাঁর ডিস্টেন্স হচ্ছে 31 কিলোমিটার, পেট্রোপোল 36। ভাই পেট্রোপোলেই না, ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার। আমি এখানে এসেছিলাম বহুদিন আগে, মানে এই রাস্তাটায় হয়ে গেল প্রায় 1-1.5 বছর হবে। লাস্টবার যখন এসেছিলাম তখন এতটাও চারিদিকে রাস্তাঘাট ভালো হয়নি। আর আমাদের ডান দিকে দেখতেই পাচ্ছ ইয়াজদি অ্যাডভেঞ্চার। গাড়িটাকে ফুল ডিটেল তোমাদেরকে দেখাবো, তার আগে চলো কোথাও একটা ঠিকঠাক জায়গা দেখে আমরা আসছি। পিক্সেল মোডে আসছি। হ্যাঁ, আমি এতদিন এসে পাচ্ছিলাম না। আগেই চুমুক দিয়ে দিল। এই ব্লগের নিয়ম জানে না। উল্লাস কি বলবি? হ্যাঁ, ইংলিশ বলবি না, লোকজন গালাগালি করবে। চিয়ার্স বলা যাবে না, তাহলে দাদা কেন ইংরাজি বলছে? বিকেলের গরম গরম ওয়েদার, তার সঙ্গে গরম গরম চা আর এরকম সুন্দর রাস্তার ওয়াও। গরম ঠান্ডা যাই হোক না কেন, চা থামবে না। টাটা ম্যাজিক, টাটা ম্যাজিকের ছাদে বসে লোকজন যাচ্ছে, আলাদাই মজা। কিউট গার্ল রিয়াকশন পেয়ে গেছি গাইজ। জাস্ট জোকিং। এই গরমের মধ্যে হেলমেট পরে তাতে আবার ক্যামেরা লাগিয়ে বেরোলে লোকজন এমনিই তাকাবে। মানে এদিক দিয়ে সোজা গেলে বনগা পেরিয়ে পেট্রোপোল হয়ে, মানে ওটা ইন্ডিয়া শেষ, আর ওদিকে যাওয়ার জায়গা নেই। না আমি বলছি কোনো মাঠঘাট কিছু নেই যে মাঠের মধ্যে গাড়ি তুলে দেবো, অফরোডিং সেকশন টাইপ। তো ফার্স্টে আমরা যেখানে দাঁড়িয়েছিলাম রাস্তার মাঝমধ্যিখানে, সেখানে জায়গা তো ভালো ছিল, কিন্তু এত আশপাশের গাড়ির আওয়াজ ছিল যার জন্য আমাদের ব্লগেতে অনেক ডিস্টার্ব হতো। সেই জন্য আমরা একটা ফাঁকা জায়গা দেখে এই মাঠের মাঝখানে এসে দাঁড়িয়েছি। আর এখানে ভাই রয়েছে আমাদের আজকের কন্টেন্ট। তোর হেলমেটটা একবার দেখিয়ে দে। ছোটবেলায় এই হেলমেটটা পরে ও চুল কাটতে যেত। বাকি কথা না হয় পরে বলবো। তো চলো আজকের কন্টেন্ট শুরু করা যাক। তো আমাদের সঙ্গে রয়েছে আমাদের আজকের ইয়াজদি অ্যাডভেঞ্চার 334, একটা আনকমন সিসির ইঞ্জিন, আর তার সঙ্গে সঙ্গে ইয়াজদি। সবার ফার্স্ট যে কোশ্চেনটা আমার মাথায় কেনার দিন থেকে ঘুরছে সেটা হচ্ছে হিমালয়ান ছেড়ে ইয়াজদি কেন? হিমালয়ান ছেড়ে কারণ একটা জিনিস যেটা, সেটা হচ্ছে 411 যেটা ছিল ওটা সত্যি একটা ইমোশন ছিল একদম। আমি বহুবার শুনেছি তোর কাছে। 452 যেটা মানে লেটেস্ট যেটা এনেছে, হয়তো মানে ডেফিনেটলি একটা ভালো মেশিন ওটা, কিন্তু পার্সোনালি আমার ভালো লাগে না। ওই কারণে 411 ডিসকন্টিনিউ হয়ে যাওয়ার পরে, আর সত্যি আরেকটা যেটা বিষয় 452 অব্দি বাজেট এক্সটেন্ড করার মতো এই মুহূর্তে পজিশন ছিল না, তার জন্য ইয়াজদি। ওটা খোঁজ করেছিলি কত অনরোড চলছে? 411 বা 450 যেটা 411 তো ডিসকন্টিনিউড। প্রাইস কত চলছিল যখন নিলি এটা? 452 এর প্রাইস তখন আমি গাড়ির পিছনে যা মানে অ্যাকসেসরিজ বলো বা যা টোটাল দিয়ে আমার যা পড়েছে, সেই সেম পার্সপেক্টিভে যদি দেখতে যাও তাহলে ওই 320 টুড়ি ছুঁয়ে যেত। 320? হ্যাঁ। আচ্ছা, আমার এটা 265 মতো। 265 না, সেই দিক থেকে দেখলে কিন্তু ইয়াজদি অ্যাডভেঞ্চারের কস্টিংটা একটু তুলনামূলক কম, মানে একটু বাজেটের মধ্যে। একটা প্রায় বলতে পারো 350 সিসি বা 300-র ওপরে সিসির বাইকের একটা কস্টিং, যেখানে ওই 2.5 লাখ টাকার মধ্যে বলা যেতে পারে। তো সেই দিক থেকে ঠিক আছে। নেক্সট যে কোশ্চেন, মাইলেজ কত পাচ্ছিস? মাইলেজ দেখো, তুমি আমাকে যদি জিজ্ঞাসা করো এখন লোকাল লং এরকম আলাদা আলাদা করে আমি বলতে পারবো না। আচ্ছা, আমি এখন অব্দি 1200 কিলোমিটার মতো চালিয়েছি, ওই 27-28 এর আশপাশে মাইলেজ পাচ্ছি। 27 বা 28, মানে 30-এর মধ্যে, 25-এর ওপরে। এখনো তো সার্ভিসিং হয়নি একটাও? সার্ভিসিং আমার কিছু কারণবশত এখনো হয়নি। কোম্পানি ক্লেম করছে কি ফার্স্ট সার্ভিস হওয়ার পরে আরো ওটা এনহ্যান্স হবে মাইলেজ। হ্যাঁ, সার্ভিস করিয়ে নিলে, এখনো তো একটাও সার্ভিসিং হয়নি। গাড়ি যেটা চলছে সেই পুরনো মোবিল, পুরনো ইঞ্জিন অয়েল, মানে সবকিছু নতুন যখন হয়ে যাবে তখন গিয়ে মাইলেজটাও বেড়ে যাবে। নেক্সট, বাইকের ব্রেকিং কেমন ফিল হচ্ছে? আগে ভিক্টর জিএল চালাতাম, তারপর
একটা হেভিওয়েট এর ইঞ্জিন, তো তার ব্রেকিং পারফরমেন্স দুর্দান্ত লাগছে আমার, মানে কোনো হেডেকই নেই। মানে গাড়ি পুরো মানে 5th গিয়ার 6th গিয়ারে যদি 70-80তেও থাকে মোটামুটি 20-25 মিটারের মধ্যেও কোনো ব্যাপার না, অন স্পট দাঁড়িয়ে যায় ব্রেক মারলে। বাম্পার কোনো হঠাৎ করে মানে নোটিস করলাম দাঁড়িয়ে যাবে, 10 মিটারের মধ্যে দাঁড় করে দেবে গাড়ি। মেন মধ্যে আসছি, ভালো আর খারাপের মধ্যে তুই কোনটাতে যাবি বাইকটা নিয়ে? মানে কখনো কি মনে হয়েছে যে ভাই এটা আমি নিলাম 1 মাসের মধ্যেই? জিজ্ঞাসা করছি, ঠিক আছে, এখনো ওর 1 মাসও হয়নি, 3.25 সপ্তাহ মতন হয়েছে, তার মধ্যে তোর কি মনে হয় মানে কোনো আফসোস বা কিছু কি ফিল হয়েছে কখনো? যেটা বলছিলাম ইমোশনের ব্যাপারটা 411, তো ওটা বাদ দিয়ে এটা নেওয়ার তখন হট করে একটা মানে এরকম সিদ্ধান্ত ছিল, বাট নেওয়ার পরে রিগ্রেট করছি না একটু। আচ্ছা, কাছাকাছি সার্ভিস সেন্টার কোথায় আছে তোর? আমার কাছাকাছি সার্ভিস সেন্টার এখানে রানাঘাট আছে। রানাঘাট থেকে হিসাব মতো সবচেয়ে কাছে আর কি? সবচেয়ে কাছে আমার ওটা, বা ওদিকে কৃষ্ণনগর, হ্যাঁ, আর না হলে আমাদের ওদিকে একদম বাগুইআটি। এখনো পর্যন্ত কি কি কিনেছিস বাইকের? এখনো অব্দি আমি এটা তো শোরুম ফিটিং, আমার শোরুম থেকে নেওয়া, এটা নিয়ার অ্যাবাউট 4,500 পড়েছে। আমি এক্সাক্ট বলে দিচ্ছি তোমাকে, উইথ জিএসটি 4,469 টাকা পড়েছে। আচ্ছা, এই ইন্টিগ্রেটেড ট্যাঙ্গারটা, এই যে ফগ লাইটটা লেগেছে এটা নিয়ার অ্যাবাউট 2600 মতো নিয়েছিল। আর সেরকম কিছু লাগানো নেই, উইন্ডশিল্ড, চার্জার, ইঞ্জিন ব্যাস প্লেট, ওগুলো তো গাড়ির সাথেই এসছে, এটাও গাড়ির সাথেই ছিল, স্যাডেলও গাড়ির সাথে ছিল। একটা নতুন দেখতে পাচ্ছি এটা, হ্যাঁ, হেডলাইট গ্রিলটা, এটা 700 মতো পড়েছিল, এটা ওই এলআরএল মোটরস থেকে নেওয়া, অনলাইন নেওয়া। হ্যাঁ, অনলাইন। ওকে, বাইক এখন মানে বলতে পারো পুরোপুরি প্রায় স্টক কন্ডিশনেই রয়েছে, সেরকম আলাদা করে বিশেষ কিছু জবরজাই করা হয়নি এখনো, কারণ বুঝতেই পারছো 1 মাসও হয়নি গাড়ির বয়স। আর ও নাম্বার প্লেট করিয়ে নিয়ে ডেলিভারি নিয়েছে, যারা ডেলিভারি ভিডিওটা দেখেছো তারা জানবে যে নাম্বার প্লেট করানো অবস্থাতেই ও নিয়ে এসেছিল, কারণ যাতে বারবার যেতে না হয়, কারণ নাম্বার ছাড়া নিয়ে আসবে, আবার একদিন নাম্বার লাগাতে যাবে, এটা একটু চাপের ব্যাপার। যেখানে ও নিয়েছে হচ্ছে আমাদের বাড়ির কাছ থেকে, বাগুইআটির থেকে ডেলিভারি। কনস বলতে পারো যেটা হচ্ছে, আমি জানি না, আমার মানে আরো অনেকে হয়তো আছে ইএসডি অ্যাডভেঞ্চার ইউজার্স, যারা হয়তো এই মুহূর্তে ভিডিও দেখছে বা দেখবে পরে, তো তাদের কি আমি জানি না, বাট আমার এটা মনে হচ্ছে কি জুতো ছাড়া চালানো যায় না গাড়িটা, মানে আচ্ছা, খুব বিরক্তি লাগে লোকাল মানে এতে চালালে, সিগনালে দাঁড়িয়ে গেলে এই ধরনের জুতো, হ্যাঁ, না হলে প্রচন্ড মানে কি বলবো, হাওয়াটা পুরোটাই মনে হয় রাইট সাইড দিয়ে ডিসেপেট হয়। আচ্ছা, তার জন্য একটু প্রবলেম হয়। আর দেখতেই পাচ্ছ ইঞ্জিনটা কিন্তু এখানে বেশ বড়, মানে বুঝতেই পারছো এটা 300 সিসি বাইকের ইঞ্জিন, তো কতটা বড়। এখানে যদি আমি পাটা রাখি এইভাবে, দেখো এখানে যদি চটি পড়ে চালায় কেউ, তো তার পায়ের অবস্থা কি হয় বুঝতে পারছো, আন্দাজ করে নাও খালি। বেশি নোটিস করা যায় ওদিকটাতে, হ্যাঁ এদিকটাতে দেখো, এই যে। তবে এখানে একটা বড় সড়ো রেডিয়েটার কিন্তু দিয়েছে ইএসডি, যেখানে ফ্যানটা যথেষ্ট বড়। এই দেখো, মানে আমি যদি হাতটা কাছে নিয়ে যাই, গরম যে ভাবটা বেরোচ্ছে সেটা ফিল হচ্ছে। চাকদা, নৈহাটি এই সমস্ত দিকে না ভালো ঠান্ডা পড়ে, তখন কিন্তু হাত সেঁকতে কাজে লাগবে, বা ধর কোনো পাহাড়ি জায়গায় গেলি তখনও কিন্তু হাতটা সেঁকে নিতে পারবি। বাকি বাইকের লুক খানিকটা তোমরা দেখতেই পাচ্ছ, এছাড়া চলন্ত অবস্থাতে কেমন লাগে সেটাও তোমাদেরকে এতক্ষণ দেখিয়েছি, এবার চালিয়ে দেখাবো। একজন আমাকে কমেন্টে বলেছিল মাছি তাড়াতেও কেউ ইয়াজদি সার্ভিস সেন্টার বা শোরুমে যায় না, এই কথাটা মানে আমার খুব গায়ে লেগেছিল, কারণ আমি নিজে একটা সময় ভেবেছিলাম যে ইয়াজদি অ্যাডভেঞ্চার নেবো, সেটা আমি ডেলিভারি ব্লগেতেও বলেছিলাম যে আমি টেস্ট রাইড পর্যন্ত নিতে গেছিলাম, ইভেন বুকিংও করতে গেছিলাম, আমাকে বারবার ফোনও করতো, দাদা কবে নিচ্ছেন, ততক্ষণ আমার অ্যাডভেঞ্চার চলে এসছে, কেটিএম অ্যাডভেঞ্চার। তো এই জিনিসটা খুব একটা ডাউন মেন্টালিটির পরিচয় দেয়, যে এই বাইক ভালো নয়, এটা ছাড়া আর কিচ্ছু নয়, হিমালয়ানই ভালো, এগুলো বোকা বোকা কথাবার্তা লাগে। মানে আমি বলছি না যে গাড়িটা আমার সামনে রয়েছে বলে আমি এটার প্রশংসা করছি, একদমই নয়, যে কোনো বাইকই ভালো। আর ভাই 2.5 লাখ টাকা দাম আছে, যারা এগুলো কমেন্ট করে না, হয় সুপার বাইক চালায়, আর না হলে ওই সবুজ সাথী, এগুলো ইমোশন। এটা যে কোনো সময় আমার মনে হয় যে কোনো সময় কিন্তু পেছন থেকে থাকতে পারে, গ্রিল লাগানো অবশ্যই না। এখানে চাইলে তুই একটা ইয়ে করতে পারিস, আমি যেরকম লাগিয়েছি জানার টপ র্যাক, জানা হোক বা যাই হোক না কেন, একটা টপ র্যাক লাগিয়ে দিলে এটা অনেকটা এক্সটেন্ড করে যাবে, এর উপর টপ র্যাক বসাতে হবে, হ্যাঁ, তো তখন এটা অটোমেটিক্যালি এটাকে প্রোটেকশন দিয়ে দেবে। ইন্টিগ্রেটেড ফ্ল্যাশার রয়েছে, যেটা অন্যান্য বাইকে যেমন ধরো কেটিএম এ আলাদা করে আমাকে ইনস্টল করতে হয়েছে। এবার একটু চালিয়ে তোমাদেরকে দেখাই পিওভি কেমন লাগে বাইকটার। এটা হচ্ছে আমার হিসেব মতন সেকেন্ড টাইম ইয়াজদি চালানো। আমি এর আগে একবার টেস্ট রাইড দিতে গেছিলাম, আর এখন এই প্রথমবার অনুরাগের ইয়াজদিটা চালাচ্ছি। এই সমস্ত জায়গা এর কাছে মামুলি ব্যাপার, তুলে নেওয়া যাবে, কিন্তু আমি এখন তুলবো না, কারণ এটা আমার নয়। বাকি চলো রাস্তায় গিয়ে তোমাদেরকে দেখাবো, তার আগে এখানে একটা ছোট্ট করে রাউন্ড মারলাম। ওয়াও, স্যাডেলিং ঠিক আছে।
ভাই এর সামনের পোর্শনটা বিভৎস ভারী, মানে যেটা ডমিনারে রয়েছে একটু একটু, কিন্তু ডমিনার যেহেতু একটা স্পোর্টি টাইপের বাইক, মানে একদম কম্প্যাক্ট, তো সেই দিক থেকে দেখলে ম্যানুভার করাটা অতটা চাপের নয়, কিন্তু এর পোর্শনটা এই জায়গাটা একটু বেশি ভারী। তার উপর এইটা ইনস্টল হওয়ার পরে আরো বেশি ভারী লাগবে। আমি প্রথম এটা কিন্তু খুব বেশি ওয়েট নয়, তবে এর ইঞ্জিন পার্টটা ভীষণ ভারী। সেন্টার অফ গ্র্যাভিটিটা পুরো এই মানে হ্যাঁ এই সামনের দিকে ট্যাঙ্কের তলায়, যেখানে হিমালয়ানের কি হয় পুরো ওয়েটটা অ্যাডজাস্টেড, মানে হিমালয়ান যদি এমটি হয় তাহলে ইয়াজদি হচ্ছে এক্সার, কিন্তু দুটোই ব্র্যান্ডেড। বাকি মিটার কনসোল খানিকটা এরকম, এখানে ইগনিশনটা তোমাদেরকে দেখাই। হাই, এখানে অনুরাগ লিখে দিবি, হাই অনুরাগ। পারও আছে। বাকি এখানে কি হয় না হয় সমস্তটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম হচ্ছে ডেলিভারি ব্লগেতে। ঠিক আছে চল নেক্সট কোথায় যাবি? ওরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আমাদের ভিডিও দেখছে। এদিকে এদিকে আয় না। নাম কি বল? সবুজ রায়। কি? সবুজ রায়। সবুজ রায়। আমি অর্পণ রায়। আচ্ছা, তোর নাম কি? বিট্টু। ইয়াজদির বাইকটা খানিকক্ষণের জন্য চালিয়ে আমার যা মনে হয়েছে এর আগেও বা আজকেও, সেটা হচ্ছে একটু যদি টাফ টেরেন্স পড়ে সেখানে ম্যানুভার করাটা একটু চাপের, রাদার দ্যান দিস কেটিএম অ্যাডভেঞ্চার ইঞ্জিন। মানে ইয়াজদি অ্যাডভেঞ্চার আর কেটিএম অ্যাডভেঞ্চারের মধ্যে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স রয়েছে। এটা 250cc ইঞ্জিন, ওটা 333cc ইঞ্জিন বলতে পারো। তো সেই দিক থেকে বিচার করতে গেলে ইঞ্জিন তো একটু ওয়েটই আছেই, এছাড়াও বাইকটার যে টোটাল ওয়েট সেটা তোমাদেরকে তো বললামই যে সামনের দিকে, তো তাতে করে কি হয় যদি একটু টাফ টেরেন্স পড়ে তাতে করে একটু ম্যানুভার করতে অসুবিধা হয়। সেখানে কেটিএমের ইঞ্জিন অতটাও ভারী নয়, আর এছাড়া যেহেতু আমার কেটিএম অ্যাডভেঞ্চার 250-তে বেশিরভাগ পার্টসই ফাইবারের, তো সেই দিক থেকে অনেকটাই ইজি ম্যানুভার করা, লাইট ওয়েট বলতে পারো। সত্যি বলতে আমি সেরকম বিশেষ কোনো টেকনিক্যাল পার্সন নই, আর এছাড়া নাম্বারের দিক থেকে সেরকমভাবে ডিসকাস করলাম না। এই টর্ক কত, বিএইচপি কত, এই সমস্ত দেখো তোমরা কিন্তু গুগল সার্চ করলেই জানতে পারবে যে কোন বাইকে টর্ক কত, কোন বাইকে বিএইচপি কত, এই সমস্তগুলো আলাদা করে বলে আর ভিডিওটাকে লেন্দি করার কোনো মানে হয় না। বাকি চলো আগে গিয়ে, ওরা বললো যে একটা জায়গা রয়েছে যেখানে বেশ সুন্দর ছবি উঠবে আমাদের, রোজের দিকে আসা হয় না, তো সেই জন্যই আমরা ওখানে যাচ্ছি। তো এখানে আমরা দাঁড়িয়েছিলাম বেসিক্যালি আমাদের থাম্বনেল নেওয়ার জন্য, আর থাম্বনেল তুলতে তুলতে অনেকটা অন্ধকার হয়ে গেছে। ও শিট, এটা কি ভাই? রাস্তার মাঝখানে জল ঢোরা। লাইটটা জ্বালালাম তো আমি দেখতে পেলাম রাস্তার মাঝখানটা ঠিক ছিল জল ঢোরাটা। আর এখানে একটা হালকা করে অফরোডিং প্যাচ টাইপ রয়েছে, যেখানে একটু স্যাডেলিং তো বানতা है ভাই, লাভ স্যাডেলিং। তো এখন আমরা রয়েছি এই রেস্টুরেন্টটাতে, ও চাকদা ক্যাফে। এখানে আমরা কিছু খাবার অর্ডার করেছি, খাবার আসার পর তোমাদেরকে দেখাচ্ছি আমরা কি কি অর্ডার করেছি। খাবার না আসুক প্লেট চলে এসেছে, পেটের খিদে বাড়ি দিচ্ছে আমাদের। বাকি আমাদের বাইক সাইডে বাইরের সাইডে বাইক সাইড করে দিয়ে এসেছে, বুঝলেন? তো খাওয়া দাওয়া সেরে এবার আমরা বেরিয়েছি দিদির বাড়ির উদ্দেশ্যে। আর এখানে দেখতে পাচ্ছি আশপাশে বেশ কিছু এরকম রেস্টুরেন্ট রয়েছে যার অ্যাম্বিয়েন্সগুলো বেশ কিন্তু সুন্দর, সাজানো গোজানো। তো কালকে রাত্রিবেলা আর আমি তারপর ভিডিও কন্টিনিউ করিনি, কারণ বুঝতেই পারছো মাসির বাড়ি এসেছি। তো ওখান থেকে গেছিলাম হচ্ছে দিদির বাড়ি খাওয়া দাওয়া সেরে নিয়ে, তারপর সেখান থেকে আবার বাড়ি এসেছিলাম। এই সমস্ত গল্প গুজব আড্ডা করতে করতে রাত্রে আর ব্লগ কন্টিনিউ করিনি, আর এখন ফিরছি হচ্ছে বাড়ি। তো আজকের ভিডিওতে আমি এইটুকুই রাখলাম। কোনো বাইক ছোট নয়, কোনো বাইক বড় নয়, সিসি, দাম, তার ফিচার্স, এই সমস্ত কিছুর দিক থেকে দেখতে গেলে ইয়াজদি অ্যাডভেঞ্চার ওই দামে যে জিনিস দিচ্ছে সেটা আমি তো বলবো ভাই দারুণ, এক কথায় দারুণ। প্রবলেম হচ্ছে একটাই যে ইয়াজদির সার্ভিস সেন্টারটা ভীষণভাবে কম, সার্ভিস নেটওয়ার্ক প্রায় নেই বললেই চলে। আর ওই একটা কারণের জন্যই আমিও নিজে ইয়াজদি অ্যাডভেঞ্চারটা নিইনি, তার জায়গায় কেটিএম অ্যাডভেঞ্চার 250 আজকে চালাচ্ছি। তো কেটিএম বলো বা রয়্যাল এনফিল্ড বলো, ইয়াজদি বলো, যাই বলো না কেন, প্রত্যেকটা বাইক নিজের জায়গায় সেরা, প্রত্যেকটা ওনারের কাছে তার বাইক সেরা। তো সেইভাবে ছোট বড় করে লাভ নেই যে এটার চেয়ে এটা অনেক বেশি ভালো, এই দামে আমি আরও এত কিছু পেয়ে গেছি বা এই সমস্ত কথায় যাব না। তো যেটুকু ওনারশিপ রিভিউ 1 মাসের মধ্যে হওয়ার মতন সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভিডিওটা ভালো লেগে থাকলে মনে করে লাইক করে দিও, চ্যানেল তো দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দাও যাতে আমাদের নেক্সট ভিডিও আসে নোটিফিকেশন পেয়ে যাও। দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে নেক্সট ব্লগেতে। টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, চলো বাই। রাস্তা ফাঁকা আছে, আজকে একটু ভাগিয়ে বাড়ি যাই, চলো বাই।
বলে যাবে না না জ্বলছে না, দেখ চোখ জ্বলছে। তোমার তো জ্বলবে না, আমার তো চশমা আছে। কেন জ্বলবে? চশমাতে কি হয়েছে? কিছু জ্বলছে না, দেখ ও চোখ জ্বলছে পরিষ্কার। ভাই পিক্সেলটা কমাল।